ভোরের কুয়াশা কাটতে না কাটতে নদীর ধারের এই ছোট্ট গ্রামে ভোলা নামে এক কৃষক বছরের পর বছর মাটি কেটেছে, বীজ ফেলেছে, আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি চেয়েছে, কিন্তু ফসল উঠলেও ঘরে সুখ ওঠেনি। ঋণ, অভাব আর অনিশ্চয়তা যেন তার পিছু কিছুতেই ছাড়তে চাইত না। হে ভগবান, এবার যেন এই জমি আমায় কিছু দেয়, না হলে যে সকাল থেকে সারাদিন খেটেও সন্ধ্যায় বাচ্চাদের চোখের দিকে তাকানো যায় না। রোদ ওঠার আগে তার কাজ শুরু হতো, আর সূর্য ডোবার পর মাথায় ঘুরত একটাই চিন্তা, কাল কি করে খাওয়াবে তার পরিবারকে। এবার ধান কম হলো আর বীজেরও দাম বেশি, মহাজনের টাকার চিন্তা আলাদা। এভাবে আর কতদিন? দুপুরের দিকে কাজ থামিয়ে ভোলা নদীর পাড়ে এসে বসত। ভোলা তাকিয়ে থাকতো সেই জলের দিকে, যেন জলের বুকে কোথাও তার জীবনের উত্তর ভাসছে। হে ভগবান, আমায় কোনো রাস্তা দেখাও, এভাবে যে দিনের পর দিন চলতে পারে না। সে জানত কষ্ট করতে তার আপত্তি নেই, কিন্তু এই কষ্ট যদি প্রতিদিন শূন্যতায় গিয়ে ঠেকে, তবে মানুষ নিজের জীবনকেই প্রশ্ন করতে শুরু করে। আমি অলস না, কাজ এড়াইনি কোনো দিন, তবুও কেন মনে হয় সংসারটা আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। বিকেলে বাড়ি ফিরলে অভাবটা আরও স্পষ্ট হয়ে উঠত। ভাঙা দেয়াল, ধোঁয়ায় কালো হয়ে যাওয়া রান্নাঘর, আর চুপচাপ বসে থাকা তার স্ত্রী, যে অভাবের মাঝেও মাথা ঠান্ডা রেখে তার সংসারটিকে বাঁচিয়ে রেখেছিল। আজও খুব কম উঠেছে, তাই না? তোমার মুখ দেখলেই বুঝি। আগে বসো, যা আছে গরম করে দিচ্ছি। গরম করার মতো আছেই বাকি, তোমার মুখে দুমুঠো ভাত দিতে পারি না, তবুও প্রতিদিন নতুন আশা নিয়ে মাঠে যাই। আশা নিয়ে যাও বলেই তো এখনো ভেঙে পড়নি, কিন্তু শুধু একই পথে হাঁটলে তো একই জায়গাতেই ফিরবে। কমলা কম কথা বলতো, কিন্তু যখন বলতো ভোলা সেটা শুনত, কারণ সে জানতো এই অভাবের ঘরে তার সবথেকে বড় সঙ্গী তার স্ত্রী। তুমি কি বলতে চাইছো কমলা? আমি অনেক দিন ধরে দেখছি তুমি মাঠে যাও, আর নদীর ঘাটে প্রতিদিন কত লোক আসে যায়। জেলেরা টাটকা ইলিশ নামায়, লোকজন কিনে নিয়ে যায়। মাছ তো নামায়, তাতে আমার কি? আমি তো মাছের ব্যবসা জানি না। ব্যবসা বড় কিছু না। নদীর ধারে একটা ছোট্ট স্টোভ, কড়াই, সরিষার তেল, লবণ, হলুদ, টাটকা ইলিশ ভেজে ভাতের সাথে দিলে মানুষ নিজেই এসে দাঁড়াবে। কমলার কথা শুনে ভোলার মনে একটা আশা জন্ম নিল। তার কাছে জীবন মানেই ছিল জমি, লাঙল, বৃষ্টি আর ফসল। উনুনের সামনে দাঁড়িয়ে মাছ ভাজা, এ যেন একেবারে অন্য জগৎ। আমি কৃষক মানুষ কমলা, কড়াই ধরতে গিয়ে যদি হাসির পাত্র হয়ে যাই, লোকজন বলবে ভোলা মাঠ ছেড়ে ভাজাভুজি শুরু করেছে। লোকজন কি এখন তোমার অভাব ভাগ করে নিচ্ছে? তারা হাসলে হাসুক, তারা কি তোমার আমার খিদে মেটাচ্ছে? না, তা তো করে না। তাহলে শোনো, কাজটা ছোট নয়। পেটের দায়ে সৎ পথে যা করা যায় সেটাই সম্মানের। আর তুমি পরিশ্রমী, তোমার হাতে স্বাদও জন্মাবে, আমি জানি। কমলার গলায় এমন একটা নিশ্চয়তা ছিল, যা ভোলার ভেতরে ভাঙা জায়গাগুলোতে ধীরে ধীরে আলো দিয়ে ভরতে লাগলো। সে যেন বহুদিন পর প্রথমবার ভাবল, হয়তো পথ বদলানো মানেই হার মানা নয়, কিন্তু পুঁজি, কড়াই, তেল, মাছ এসব আনবো কি দিয়ে? ঘরের তো শেষ সম্বলটুকুও প্রায় ফুরিয়ে গেছে। এগুলো তো আর আকাশ থেকে পড়বে না। আকাশ থেকে না, আমাদের সাহস থেকে। আমার সোনার নাকছাবিটা আছে, বিয়ের সময় মা দিয়েছিল, সেটা বিক্রি করব। না, ওটা নয়, তোমার শেষ গয়নাটুকুও আমি কেড়ে নেব। এই এত নিচে নামতে পারবো না আমি। কেড়ে নেবে কেন? আমি নিজে দিচ্ছি। সংসার বাঁচাতে গয়না রেখে কি হবে বলো? যদি সব ডুবে যায়, যদি কেউ না আসে, যদি আমি চাষের মতো এটাও নষ্ট করে দিই? তুমি নষ্ট করনি, সময় তোমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। পার্থক্যটা বুঝতে শেখো। কমলার কথাগুলো নরম ছিল, কিন্তু তার ভেতরে ছিল অদ্ভুত শক্তি, যে শক্তি ভেঙে পড়া মানুষকে আবার দাঁড়াতে শেখায়। এরপর কমলা কাঠের একটা ছোট্ট বাক্স খুলে নিজের নাকচাবিটি বের করে ভোলার হাতে রাখল। ভোলা স্তব্ধ হয়ে কমলার দিকে তাকিয়ে থাকে। সে ছোট্ট নাকচাবিটাই যেন তাদের অন্ধকারের ঘরে নতুন ভোরের প্রথম রেখা হয়ে উঠল। তবুও আশা যত জন্মায়, ভয়ও ততই প্রশ্ন তোলে। যদি না চলে, যদি সব বেচে দিয়েও দোকানে কেউ না আসে, তাহলে তো আর ফিরে দাঁড়ানোর পথও থাকবে না। যে পথে এতদিন হেঁটেছ, সেটা কি তোমাকে বাঁচিয়েছে? এবার একবার নদীর ডাকে সাড়া দাও, কারণ ভাটার পর জোয়ারও আসে। তুমি সত্যি আমায় এতটা বিশ্বাস করো? আমি কি সত্যিই পারবো? আমি তোমার কষ্ট দেখেছি, এখন তোমার জেতাও দেখতে চাই। সেদিন রাতে ভাঙা ঘরের ভেতরে বসে
তারা দুজন মিলে হিসেব করলো কত টাকা লাগবে আর কার কাছ থেকে প্রথম মাছ নেবে। নদীর ঘাটের বাঁদিকে বড় বটগাছটার নিচে জায়গা আছে, তো লোকজনও সেখানে বেশি আছে। সেখানে দোকান বসালে কেমন হয়? দারুণ হবে। সকালের নৌকা ভিড়লেই মাছ পাবে, আর দুপুরে ভাজার গন্ধে বাজারের লোক ছুটে আসবে। একটা পরিষ্কার নামও দিতে হবে। নামও লাগবে নাকি? আমি তো শুধু ভেবেছিলাম কড়াই বসাবো আর ভাজবো। তাই নাকি? দোকান মানে শুধু আগুন না, বুদ্ধিও লাগে। মানুষ যেন মনে রাখে ভোলার ইলিশ ভাজা। প্রথমবারের মতো ভোলার চোখে ক্লান্তির পাশাপাশি এক ফোঁটা উজ্জ্বলতাও দেখা গেল। কিন্তু নতুন শুরু কখনো শুধু স্বপ্নে তৈরি হয় না, তাদের জন্য দরকার সাহসের শেষ পরীক্ষা। ঠিক আছে কমলা, কাল ভোরে বাজারে যাব, যা আছে সব নিয়েই শুরু করব, আর পিছু হাঁটবো না। হাহ, এই কথাটাই শুনতে চেয়েছিলাম। মনে রেখো, নদী তাদেরই দেয় যারা ভয় পেয়েও নৌকা ঠেলে জলে নামায়। রাত আরও গভীর হলো। বাইরে নদীর স্রোত অন্ধকারে অদৃশ্য, কিন্তু তার শব্দ যেন কাছাকাছি আসছিল, যেন নদী নিজেই অপেক্ষা করছে দেখার জন্য যে ভোলার সিদ্ধান্ত তাকে কোথায় নিয়ে যায়। রাতের শেষ কথাগুলো ভোলা বুকের ভেতরে নিয়ে ভোরেই ভোলা ঘাটে এসে পৌঁছালো। তার সাথে কমলাও এসে দাঁড়ালো। আজ তারা কাজ চাইতে আসেনি, নিজেদের হাতে কাজ তৈরি করতে এসেছিল। কিন্তু যে ঘাটটাকে নতুন আশা দিয়েছে, সেই ঘাটটি ঈর্ষার চোখেও জেগে উঠেছে। প্রথম ভাজাটা যদি ভালো হয়, মানুষ আবার ফিরবে। মানুষ শুধু মাছ খেতে আসে না ভোলা, তারা আন্তরিকতাও খোঁজে। তুমি হাসি মুখে দিও, বাকিটা গন্ধই সামলে নেবে। আহা ভোলা, তোর হাতের ভাজায় তো সত্যি জাদু আছে রে। জাদু না কাকা, খাঁটি মাছ আর সৎ মন, এই দুটো থাকলে খাবারের আসল স্বাদ বেরিয়ে আসে। কমলা কলাপাতায় মাছ পরিবেশন করছে, ভোলা কড়াইয়ে মাছ ছাড়ছে। বাইরে দাঁড়ানো দুজন অপরিচিত লোক ফিসফিস করছে। শুনেছিস এত কম দামে ইলিশ দেয় কিভাবে? কিছু না কিছু একটা গোলমাল তো আছেই। নদীর টাটকা বলছে, কিন্তু কে জানে কতদিনের বাসি মাছ গরম করে দিচ্ছে। ভাই ভোলা, একটা কথা জিজ্ঞেস করি, মাছগুলো সত্যিই আজ সকালের তো? অবশ্যই দাদা, ভোরে ঘাট থেকে নিজেই বেছে এনেছি। আপনার যদি সন্দেহ হয়, কাঁচা মাছও দেখাতে পারি। না না, তা নয়, লোকের মুখে একটু শুনলাম, তাই। লোকের মুখে অনেক কিছুই শোনা যায়, কিন্তু সত্যি দেখতে হলে চোখ খুলে দেখতে হয়। দূরে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী গদাধর তার পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীর সাথে ষড়যন্ত্র করছিল। একজন গরিব চাষা এসে আমার ঘাটের পাশে নাম করবে আর আমি চুপ করে দেখব? মানুষকে সন্দেহ করতে শেখাও, ভিড় নিজেই কমে যাবে। বুঝেছি মালিক, আজ থেকেই কথা ছড়াবে। দোকানের সুনাম ভাঙতে সময় লাগে না, শুধু কানে একটু বীজ ঢালতে লাগে। গদাধর এই ঘাটের পুরনো ব্যবসায়ী, মাছ, নৌকা, আড়ত সবখানেই তার প্রভাব। কিন্তু ভোলার দোকানে মানুষের ভালোবাসা সে কিনতে পারেনি, তাই এবার সে বেছে নিয়েছে নোংরা পথ। সকাল থেকে এক কথাই বারবার ঘুরছে, কারা যেন ইচ্ছে করে লাগাচ্ছে। আমি দেখছি, ভয় পেও না। মানুষ একদিনে বিশ্বাস করে না, আবার একদিনে পুরো হারিয়েও ফেলে না। কিন্তু যদি ভিড় কমে যায়, এই দোকানটাই তো এখন সব। তাই বলি মাথা গরম করলে চলবে? আগুনে মাছ ভাজো, রাগে নয়। এভাবেই ভোলার দোকানের ওপর সন্দেহর পালা চলতে থাকে। কয়েকদিন পর ভোলা আর কমলা তাদের নাকচাবিটি বিক্রি করে একটা দোকান ভাড়া নেয়। এরপর একদিন হঠাৎ এক বৃদ্ধ গ্রাহক ধীরে ধীরে এগিয়ে আসে। তার মুখে সন্দেহ, কিন্তু চোখে খিদে। বাবা, সবাই বলছিল তোমার মাছ নাকি ঠিক নয়, কিন্তু গন্ধ তো খারাপ লাগছে না। দেখুন, আপনি যদি না চান তাহলে খাবেন না, কিন্তু আমি মিথ্যে দিয়ে পেট ভরাতে চাই না। তোর চোখ দেখে তো মিথ্যেবাদী মনে হচ্ছে না। দে দেখি আমাকে এক পিস। এই নিন, আগে খান, তারপর রায় দিন। ভোলা বুঝল, এখন প্রতিটি গ্রাহক শুধু ক্রেতা নয়, প্রত্যেকেই যেন বিচারক। এক একটা মাছ ভাজার মানে শুধু রোজগার নয়, নিজের সততার প্রমাণ দেওয়া। বৃদ্ধটি মাছ মুখে দেয়, আর সবাই তার দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড নীরবতা পালন করার পর, আরে, এ তো একেবারে টাটকা। যে বদনাম করেছে সে পাপ করেছে বাবা। আমি তো প্রথম দিন থেকেই খাচ্ছি, কখনো খারাপ পাইনি।
সস্তা আর সৎ দুটো একসঙ্গে থাকলে অনেকের চোখে জ্বালা করে। কথাটা কিন্তু মন্দ বলেনি। মুহূর্তের জন্যই বাতাস ঘুরে গেল, কিন্তু গদাধরের লোকেরা এত সহজে থামার নয়। তারা জানতো সরাসরি আঘাতের চেয়ে লুকিয়ে দেওয়া আঘাত বেশি গভীর। পরদিন সকালে নদীর পাড়ে আবার ভোলা আসে, আর ভোলা আসার সাথে সাথে লোকজনেরা তাকে ঘিরে ফেলল। এখন সামনে ভিড় কম, পেছনের দিক দিয়ে কিছু করলে ধরা পড়ব না। মালিক বলেছে সুনামটাকেই আগে মারতে হবে, এমন কিছু করতে হবে যেন লোকেরা নিজে থেকেই ঘৃণা পায়। দোকানের সামনে ভোলা তখন একা হাতে কড়াই সামলাচ্ছে, আর কমলা টাকা গুনে পরে মাছ ম্যারিনেট করছে। তারা জানেও না পেছনের ছায়ায় তাদের বিরুদ্ধে নতুন ফাঁদ বোনা হচ্ছে। দেখলে কমলা, সবাই পুরোটা বিশ্বাস হারায়নি এখনো। হ্যাঁ, কিন্তু কাল যা হয়েছিল তা শুরু মাত্র। যারা হিংসে করে তারা একবারে হার মানে না। তাহলে কি করব? সত্যি আঁকড়ে থাকবো আর চোখ কান খোলা রাখবো। আজ নদীর হাওয়াতেও কেমন যেন ফাঁদের গন্ধ। অন্যদিকে গদাধর তার নতুন পরিকল্পনা শুরু করেছিল। তাহলে পরের চাল দিতে হবে। এমন চাল দেব যাতে ওর কড়াই জ্বলে, দোকান না জ্বলে ওঠে। দুপুরের আলো ঢলে পড়েছে, ভোলার দোকানে আবার ধীরে ধীরে ভিড় ফিরে আসছে। কিন্তু দূরে গদাধর আর তার কর্মচারী ঘাটের খুঁটির আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসফিস করছিল। কর্মচারীটির হাতে ছোট্ট একটা থলি, গদাধরের চোখে বিপজ্জনক স্থিরতা। ভোলা, ওদের দেখছো? ওরা থামেনি। হ্যাঁ, আজ গুজব, কাল হয়তো আরও কিছু হতে পারে। তাহলে আমাদেরও প্রস্তুত থাকতে হবে। থাকবো, তবে ওরা পরের বার কি করবে সেটাই তো ভাবছি। আজ কথা ছড়িয়েছে, কাল প্রমাণও বানিয়ে দেব। নদীর হাওয়া তখন ইলিশ ভাজার গন্ধ বয়ে নিয়ে আনলো, কিন্তু তার সাথে মিশে গিয়েছিল বিপদের অদৃশ্য ইশারা। ভোলা জানতো না পরের আঘাত আসছে আরও কাছে, আরও নির্মমভাবে। হাওয়ায় এখনো ইলিশ ভাজার উষ্ণতা, কিন্তু চারিদিকের আকাশ জানিয়ে দিল আজ রাতে শুধু বৃষ্টির নয়, মানুষের মনেরও পরীক্ষা নেবে। মেঘটা ভালো দেখাচ্ছে না ভোলা। এত ঝড় উঠলে মানুষ ঘাটে আটকে পড়বে। আর ওরা যদি সত্যি কিছু করতে চায় তাহলে এমন রাতটাই বেছে নেবে ওরা। চোখ খোলা রেখো। হঠাৎ সেখানে ঝড়ো হওয়া শুরু হলো। এই ঝড়ে দোকান টিকবে না, লোকজন পালাবে, আজই ভোলার কপাল ভাঙবে। দেখা যাক, ভাগ্যকে হারাতে পারে না কেউ। মানুষ ভয় পেলে ব্যবসাও মরে যায়। কিন্তু গদাধর জানতো না কিছু মানুষ ঝড়ে ভাঙে না, উল্টো তখনই তাদের আসল শক্তি বেরিয়ে আসে। বৃষ্টি আচমকা ঝেপে নামে। কয়েকজন মাঝি, দুইজন পথচারী আর একজন বৃদ্ধ ছুটে এলো দোকানের ছাউনির নিচে। বাবা, একটু দাঁড়াবার জায়গা দে, ঘাটটা পার করতে পারলাম না, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল। দুপুর থেকে কিচ্ছুটি খাইনি, নদী পার হতে এসে আটকা পড়ে গেলাম। এইদিকে আসুন, সবাই চুলোর কাছে দাঁড়ান। ভেজা কাপড়টা একটু নিংড়ে নিন। কেউ বাইরে যাবেন না, ঝড় কমা পর্যন্ত এখানেই থাকুন সবাই। থাকবো তো ঠিকই, কিন্তু খাবার যে কোনো পয়সা নেই ভাই। সারাদিনে নৌকাই নামাতে পারিনি। আমারও তাই অবস্থা, ভিজে থলিতে যা ছিল সব নষ্ট, শুধু একটু গরম কিছু পেলে বাঁচতাম। ভোলা ও কমলা একে অপরের দিকে তাকায়। কড়াইয়ে ইলিশের টুকরো সোনালি হয়ে উঠেছে। আগুনের আলোয় তাদের চোখের দ্বিধা এখন ধীরে ধীরে দৃঢ়তায় পরিণত হয়েছে। এগুলোই আজকের শেষ মাছ। সব দিয়ে দিলে কাল কি হবে? কালকেরটা কালকে দেখা যাবে। আজ এদের খালি পেটে ফিরিয়ে দিলে আমি মানুষ থাকবো না যে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? আমি ভাত গরম করি, তুমি মাছ নামাও। অভাব মানুষকে ছোটও করতে পারে, আবার বড়ও করতে পারে। সেই মুহূর্তে ভোলার দোকান আর শুধু দোকান রইল না, ওটা হয়ে উঠল আশ্রয়। অন্যদিকে কর্মচারী ভোলার দোকানের পেছনে আসে, হাতে কাপড়ে মোড়া কিছু একটা দোকানের পেছনে নামায়। হঠাৎ কর্মচারীটি পায়ের শব্দ পায়। আরে, কেউ আসছে মনে হয়। আর সেখান থেকে সে দৌড়ে পালায়। রাতের ঝড় থেমেছে, কিন্তু ভোলার দোকানের পেছনে রেখে যাওয়া সেই প্রশ্নটি এখনো ভাসছে বাতাসে। ভোলার দোকানের পেছনে পড়ে থাকা সেই পুটলিটি যেন কারো লোভ, কারো ভয় আর কারো শেষ চেষ্টার নিঃশব্দ সাক্ষী। কমলা, এটাই কি কাল রাতে ওরা নামিয়ে রেখে গিয়েছিল? হ্যাঁ, আর দেখো, কাপড়টা ভিজলেও গিটটা শক্ত করে বাঁধা। ভালো কিছু হলে এভাবে লুকিয়ে রাখতো না। ভোলা, আমি ভোরে শুনেই ছুটে এলাম। কাল রাতে তুমি যে আমাদের খাইয়েছো সেটা গ্রামের সবাই জেনে গেছে। এখন যা হয় হোক, আমরা তোমার পাশে আছি ভাই। তোমরা পাশে আছো, এটাই আমার সাহস।
কিন্তু আগে দেখি এর ভেতরে কি আছে। কমলা সাবধানে পুটলির গিট খুলছে। কাছাকাছি দাঁড়ানো মানুষজন নিঃশ্বাস চেপে তাকিয়ে আছে। কাপড় খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো পচা মাছের টুকরো আর এক শিশি কালচে তরল। দেখেছ, পচা মাছ। আর এই শিশিতে কি যেন? দোকানের ভেতর এটা রাখলে সবাই ভাবতো খাবার নষ্ট। তার মানে লোকটার উদ্দেশ্য ছিল সবার সামনে তোমার বদনাম করা। সন্দেহের কুয়াশা কখনো কথায় তৈরি হয়, কখনো প্রমাণে ভাঙে। এই ভোরে মানুষের চোখের সামনে ভোলার বিরুদ্ধে বোনা ফাঁদের সুতো একে একে খুলতে শুরু করলো। কাল দুপুরে যেই গুজবটা উঠেছিল, এখন বুঝছি সব সাজানো ছিল। গুজব নিজে নিজে ওঠে না, কেউ না কেউ আগুন ধরায়। প্রশ্ন হলো, আমাদের ক্ষতিতে কার লাভ হবে? কার আবার? যার দোকানে লোক কমে গেছে। আর ভোলার দোকানে তো এখন ভিড় বাড়ছে। নামটা বলার আগে একবার ভেবে নিও, কারণ রাগের মাথায় অন্যায় হলে আমার আর ওদের মধ্যে তফাৎ কোথায় থাকবে তাহলে? এই জন্যই মানুষ তোমায় ভালোবাসে, কিন্তু সত্যিটা চাপা থাকলে অন্যায় আরও বাড়বে। কিন্তু একটা কাজ আজই করতে হবে। গদাধরের সামনেই পুটলি আর এই শিশি, এই সবগুলো নিয়ে দেখাতে হবে। লোক জড়ো করে অপমান করলে কি লাভ হবে যদি সে অস্বীকার করে? অস্বীকার করুক, কিন্তু গ্রামের সামনে প্রশ্নের জবাব তো তাকে দিতেই হবে। আর কাল রাতে তো আমি নিজেই একটা ছায়া দেখেছি ওর গুদামের দিক থেকে আসতে। আজ আমরা চিৎকার করব না, শুধু সত্যিটা সবাইকে দেখাবো। সত্যি যখন নিজের পায়ে হাঁটে, মিথ্যে বেশিক্ষণ টেকে না। সূর্য একটু ওপরে উঠতেই নদীর পাড়ে ছোট দোকান যেন গ্রামের মঞ্চ হয়ে গেল। এখানে বিচারকের আসন ছিল না, ছিল শুধু মানুষের চোখে দেখা প্রমাণ। অন্যদিকে গদাধর হিসেবের খাতা খুলে বসে আছে, কিন্তু দূর থেকে গ্রামবাসীদের ভিড় দেখে তার মুখের রং বদলে যায়। আরে এত লোক একসাথে কেন? সকাল সকাল বাজারে কি মেলা বসেছে নাকি? মেলা না, হিসেব চাইতে এসেছি। ভোলার দোকানের পেছনে এগুলো পাওয়া গেছে। তা পেলে আমার কি? আমি কি পাহারাদার নাকি? পাহারাদার নও, কিন্তু গতকাল যে গুজব ছড়িয়েছিলে তার সঙ্গে এই পচা মাছ আর কালো তরলের মিলটা খুব অদ্ভুত, তাই না? প্রমাণ কোথায়? আমাকে ফাঁসাতে এলেই কি আমি দোষী হয়ে যাব নাকি? প্রমাণ আছে। কাল দুপুরে তোমার কর্মচারীকে আমি ভোলার দোকানের পেছনে ঘুরতে দেখেছি। মিথ্যা, সব মিথ্যা। ভিড় দেখে কর্মচারীটি ভয় পেয়ে যায়। আমাকে মাফ করুন, বাবু বলেছিল শুধু পুটলি রেখে আসতে। বলেছিল ভোলার বদনাম হলে আবার লোকেরা আমাদের দোকানে ফিরে আসবে। তাই কাল রাতে গিয়েছিলাম, কিন্তু কারো পায়ের শব্দ পেয়ে আমি পালিয়ে গেছিলাম। আমি ভাবিনি এত বড় অন্যায় হবে। ছি, এমন লোককে আর বিশ্বাস নয়। আমি শুধু আমার ব্যবসাটাকে বাঁচাতে চেয়েছিলাম। সব হাতছাড়া হয়ে যাচ্ছিল আমার। ব্যবসা বাঁচাতে চেয়েছিলে না মানুষ হারাতে চেয়েছিলে? লাভ কমলে আবার উঠবে, কিন্তু মানুষের বিশ্বাস একবার ভাঙলে তা ফিরে আসে না গদাধর। তুমি ভেবেছিলে ভোলা একা, ভুল ভেবেছ। যে মানুষ খিদের সময় পাশে দাঁড়ায়, তার পাশে একদিন পুরো গ্রাম দাঁড়ায়। সেই মুহূর্তে নদীর হাওয়া যেন বদলে গেল। সেদিন থেকে নদীর পাড়ে ভোলার ছোট দোকান আর শুধু দোকান রইল না, তা হয়ে উঠল বিশ্বাস, পরিশ্রম আর দয়ার গন্ধে ভরা এক আশ্রয়। আর মানুষ বুঝল, লোভের ফাঁদ যতই গভীর হোক, শেষ পর্যন্ত জয় হয় মানুষের ভালোবাসারই। এই যে গরম গরম ইলিশ, সবাই লাইনে আসো। দেখলে ভোলা, আমি বলেছিলাম না, সত্যির গন্ধ সরিষার তেলের মতো, একবার উঠলে সবাই টের পায়। আর সেই গন্ধে আজ আমাদের ঘরও ভরে গেল। বন্ধুরা, আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকমই মজার মজার গল্প আমরা প্রতি সপ্তাহে আপলোড করে থাকি।